আমরা এই মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে, তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে, লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। আপনারা যদি মানে ক্রোনোলজিটা দেখেন তাহলে দেখবেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট আগেই স্পেসিফাই করে দিয়েছিল যে এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ড, সেই বোর্ডের সামনে উপস্থিত হতে হবে। বোর্ড যদি মনে করে তার বিদেশে যাওয়ার প্রয়োজন আছে, তাহলে হাইকোর্ট সেটা বিবেচনা করবেন। কলকাতার মানে ওনার বাড়ি থেকে এসএসকেএম এর দূরত্ব খুবই সামান্য, তো সেই দূরত্বে না গিয়ে উনি চলে গিয়েছিলেন 1545 কিলোমিটার দূরে সুপ্রিম কোর্টে। তো মহামান্য সুপ্রিম কোর্ট তারা ব্যাপারটা হাইকোর্টকে 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেন। আজকে হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে না, এটা বাইরে যাওয়ার যে আবেদন রয়েছে সেই আবেদন খারিজ করা হয়েছে। এবং যেটা দেখছিলাম আর কি, যেটা শোনাও যাচ্ছে যে ওনার আইনজীবী আর কি, যদি কথোপকথনটা দেখি আর কি, মানে উনি বলেছেন আমি যেখানে চিকিৎসা করাই সেখানেই যেতে চাই আর কি। তো আমি নিশ্চিত, মানে এ ঘরের কারুর তো প্রশ্নই নেই, আপনি সারা রাজ্যেও মানে খুঁজে পাওয়া খুব দুষ্কর যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের মেরিল্যান্ডে জন হপকিন্স হাসপাতালে কে চোখ দেখাতে যান আর কি। আমাদের কলকাতা উপকণ্ঠে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একাধিক অত্যন্ত অত্যাধুনিক চোখের হাসপাতাল হয়েছে। নেত্রালয়ম বলে একটা হাসপাতাল রয়েছে, আধুনিক মানে অসম্ভব আধুনিক প্রযুক্তি সহ সেই হাসপাতাল অপারেট করছে, প্রাইভেট হসপিটাল। বা আমাদের দেশে ধরুন এলভি প্রসাদ রয়েছে হায়দ্রাবাদে, চোখের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ আই হসপিটাল। এখন এই যে মানে আমি কোথাও যাব না, মানে অদ্ভুত একটা, মানে আমি যে এটা দেখছিলাম, মানে কোর্টের যে প্রসিডিংস রয়েছে সেই প্রসিডিংসে আছে, আমি আমি প্রসিডিংসটাই দেখছিলাম, কোর্ট প্রসিডিংসে পেলাম না। এবং ওনার আইনজীবী বলছেন যে না, মানে এসএসকেএম এ যাব না, যেখানে আমি দেখাই সেখানেই হচ্ছে যাব। তো মানে ওই আছে না, যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না, তো অনেকটা সেরকম ব্যাপার। এবারে আমি মানে এটা দেখছিলাম যে মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে, মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ এখন যেটা মানে এসএসকে, মানে যেটা মহামান্য বিচারপতি বলেছেন যে এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় আপনি সেখানেও যেতে পারেন। এবং বলছেন, এটা মহামান্য বিচারপতির অবজারভেশন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। আসলে সমস্যা হচ্ছে উনি তো সবকিছুর ঊর্ধ্বে, মানে জনতার সেবক। আমি লিপস অ্যান্ড বাউন্স এর ডিটেল আমার খুব একটা জানা নেই, পার্লামেন্টের এমপিরা কত মাইনে পান সেটা আমি জানি। তো পার্লামেন্টের এমপিদের মাইনেতেও জন হপকিন্সে মেরিল্যান্ডে বাল্টিমোরে ওই রকম চিকিৎসা করানো কঠিন। এবং যেটা হাইকোর্টের বক্তব্য যে যে 16টি বিভিন্ন মামলা রয়েছে সেই নোটিশ ইত্যাদি এগুলো উঠে এসেছে, তখন একথা উনি বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ, মানে আইনজীবী বলেছেন আমি আদালতের সমস্ত নির্দেশ মেনে চলেছি। মহামান্য বিচারপতি বলছেন যে আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আছে। এবং মোস্ট ইন্টারেস্টিং, আমি গোটাটাই দেখছি যে আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন, মানে যে প্রেসক্রিপশন জমা হয়েছে সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন? দিস ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। যে ফর্জারিতে উনি বা ওই যে সেট আপ আর কি, ওনাকে একা বলে তো লাভ নেই, মানে যে অভয়ারণ্যে উনি অবাধ বিচরণ করেছেন সেই অভয়ারণ্যের যে নেক্সাস, এখন এইটাও প্রেসক্রিপশনটাও জাল কিনা কে হচ্ছে গ্যারেন্টি করবে? একটা প্রেসক্রিপশনে এ কখনো হয়
যিনি চিকিৎসক বা যারা চিকিৎসক তাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে না, এবং মহামান্য আদালত একেবারে কারেক্টলি সেটা পয়েন্ট আউট করেছেন যে রেজিস্ট্রেশনটা পর্যন্ত নেই। তো স্বাভাবিকভাবে, এবং মহামান্য আদালত বলেছেন, মহামান্য বিচারপতি বলেছেন এক্ষুনি বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতির এগুলো এসছে কথা। তো আমাদের কথা হচ্ছে, ধরুন আমি যে কথাটা বললাম, আমার একটা চোখে প্রবলেম আছে, অনেকেরই চোখের সমস্যা রয়েছে। আমি কলকাতায় দু এক জায়গা দেখাবার পর ডাক্তাররা বলেন যে এখন সব থেকে আধুনিক সেট আপ হচ্ছে নেত্রালয়ামে, আপনি সেখানে দেখান। এবং আমি সেখানে নিয়মিত দেখাতে যাই, সত্যিই আধুনিক সেট আপ। এখন আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে যাইনি, মানে এমনিই যাইনি, তো স্বাভাবিকভাবে বাল্টিমোর, মেরিল্যান্ড, সেখানে জন হপকিন্স হাসপাতাল, এগুলোতে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে অনেকেই এলভি প্রসাদে যান, তাদের থেকে শুনি সেখানে চোখের উন্নত চিকিৎসা হয়। পয়েন্ট হচ্ছে যে আমি শুধু জন হপকিন্সেই যাব, ঘুরে ফিরে আর কোথাও যাব না। এসএসকেএমেও যাব না, বাইপাসের ধারে একাধিক উন্নত হাসপাতাল যাব না, এলভি প্রসাদে যাব না, শঙ্কর নেত্রালয়ে যাব না, সেই যেতে হবে ঘুরে ফিরে জন হপকিন্সেই। তার কারণ হচ্ছে আমাদের আশঙ্কা যে উনি একবার যদি কোনোভাবে এই অছিলায় বেরোতে পারেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, লাল পাসপোর্টের ইমিউনিটি সহ উনি আর এমুখ হবেন না। স্বাভাবিকভাবে এই রায় স্বস্তিদায়ক রায়, কারণ উনি যদি কোনোভাবে চলে যেতে পারেন, যদি আর না ফেরেন, যা হয়েছে এবং যা প্রতিদিন নতুন করে আনার্ট হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ওনার উপস্থিতিটা খুবই জরুরি। এবং এর আগেরও অভিজ্ঞতা হচ্ছে, বিজয় মালিয়ার মতো এমপিকে আমরা জানি, তৎকালীন এমপি, ওই লাল পাসপোর্টের সাহায্যে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, এবং এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি কিন্তু আমি আগেও বলেছি, যে দেশের সঙ্গে ধরুন আমাদের দেশের প্রত্যর্পণ চুক্তি নেই, এরকম কোনো জায়গায় যদি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান, বা এরকম অনেক দেশ আছে টাকা ইনভেস্ট করলে সঙ্গে সঙ্গে সিটিজেনশিপ হয়ে যায়, সেফ হাভেন যাকে বলে, সেই সেফ হাভেনে যদি চলে যাওয়ার সুযোগ পান সেখানে, তাহলে গোটা ডিজাইনটার মধ্যে দেখুন একটা দুটো করে মহামান্য আদালত বলছেন। নর্মালি তো, আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাবি করতেন যে 15 বছরে এসএসকেএম এর সাংঘাতিক উন্নতি হয়েছে। তো এসএসকেএম আমাদের রাজ্যের বেস্ট চিকিৎসকরা সেখানে, তাদের গঠিত বোর্ড, তারা দেখবেন। এই যে যেতে না চাওয়া, এটার পেছনে একটা কারণ আছে। কারণ দেখুন, প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। সই জালেও যিনি পারদর্শী, যিনি বিধানসভার স্পিকারকে চিঠি দিচ্ছেন জাল সই সহ, তিনি কোথায় কোথায় আর কি ফর্জারি করেছেন, এগুলো কম্পিটেন্ট অথরিটিরাই বলতে পারবেন। কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, মানে যে অ্যারোগেন্স, দম্ভ, মহামান্য আদালত বলছে যে আপনি এসএসকেএম এ যান, বলছেন না। মহামান্য আদালত বলছে যে চিকিৎসাটা তো জরুরি, কোথায় করছেন সেটা জরুরি নয়, বলছে না, ওই জন হপকিন্সেই যেতে হবে। জন হপকিন্স ছাড়া জনগণের সেবক, আম আদমি, সাধারণ, মানে জনগণের নেতা, সেই জনগণের নেতা আমি জানি না, তো আমি একটা সার্ভে করলে বোঝা যাবে যে জন হপকিন্সে পশ্চিমবঙ্গের কতজন মানুষ চোখের চিকিৎসা করাতে যান, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় তার পার্সেন্টেজ কত। মানে আমি নিশ্চিত এই ঘরে যারা আছি, এই বিধানসভায় যারা আছি, এখান থেকে বেরিয়ে রেডিয়াস যত বাড়তে থাকবে, আপনারা সংবাদ মাধ্যমের দায়িত্বশীল কর্মী জিজ্ঞাসা করতে থাকুন যে চোখের জন্য জন হপকিন্সে কে গেছেন। খুঁজে পাওয়া দুষ্কর। গোটা রাজ্যের সমগ্র পপুলেশন তার নিরিখেও কোনো পার্সেন্টেজ দাঁড়াবে না, কিন্তু উনি জন হপকিন্সেই যেতে চান। এখন সেটাও চার্টার্ড ফ্লাইটে যাবেন কিনা আমি জানি না, মানে যদি যাওয়ার সুযোগ পেতেন হয়তো এমনিও বিদেশেও চার্টার্ড ফ্লাইটে যান। তো কিন্তু মানে আজকের যে রায়, সেই রায় স্বস্তিদায়ক, সেই রায়কে আমরা ওয়েলকাম করছি। এই রায়টা জরুরি ছিল, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে যে উনি এই কোনোভাবে চিকিৎসা করার নামে যদি চলে যেতে পারতেন, তাহলে উনি আর ফিরতেন না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ব্যবহার করে উনি যাতে না ফিরতে হয় তার বন্দোবস্ত করতেন। আর এটাও গুরুত্বপূর্ণ, এটাও তদন্ত করে দেখা দরকার, মানে এটাও খুব ইম্পর্টেন্ট, যে জন হপকিন্সের মতো হাসপাতাল, সেই হাসপাতালের প্রেসক্রিপশনে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে ডাক্তারের, তো সেটাও কোথায় ক্যামাক স্ট্রিটে বসে ফর্জারি হয়েছে কিনা সেটাও দেখা দরকার। কারণ উনি এই ধরনের ব্যাপারে অসম্ভব পারদর্শী আর কি, এটাই বলার। মানে আমি এটা জানি না, মানে কি, মানে মহামান্য স্পিকার কি এই আদেশ দিয়েছেন? না না, স্পিকারের আদেশ আমি বিষয়টি জানি না।
তো অবশ্যই আপনাদের থেকে যেহেতু জানলাম, বিধানসভার ভেতরে গিয়ে খোঁজ নেবো। মানে ব্যাপারটা সম্পর্কে আমার সম্যক ধারণা নেই, তো কি হয়েছে কেন হয়েছে জেনে তাহলে বলবো। বিধানসভার সম্মানীয় স্পিকার তিনি এই মুহূর্তে কলকাতায় নেই, তো ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আমি জানি তিনি কলকাতায় নেই, সেই জন্য জিজ্ঞাসা করলাম যে মাননীয় স্পিকার তিনি অর্ডার দিয়েছেন কিনা, কারণ সেটা তাহলে দেখতে হবে, কারণ মানে স্পিকার ইজ দ্য কাস্টোডিয়ান অফ দি হাউস। তো মার্শালকে সাসপেন্ড করবার ক্ষেত্রে মানে স্পিকার, সম্মানীয় স্পিকারের সঙ্গে কথা বলতে হবে, আমি ব্যাপারটা জানি না। হ্যাঁ, সেই কারণেই তো আমি বলছি যে মানে যেহেতু আমি ব্যাপারটা জানি না, আর এটা জানি যে যেহেতু মাননীয় স্পিকার নেই কলকাতায়, সেই জন্যই জিজ্ঞাসা করলাম যে অর্ডারটা কে করেছেন আর কি। আমি নিশ্চিতভাবে এখন ভেতরে গিয়ে ব্যাপারটা জেনে আমি হয়তো আরো একবার আপনাদের সঙ্গে মিট করব, তখন হচ্ছে জেনে আমি ব্যাপারটা বলবো, কারণ একটা মামলাও আছে, একটু বাদে মামলাটা ওঠার কথা, এমনিও সেই মামলার ব্যাপারে হয়তো বলবো, তখন তার আগে আমি এটা জেনে নিচ্ছি। আমি তো আপনারা জানেন যে আমি ইন্ডিভিজুয়ালি কোনো বক্তব্য রাখি না, মানে কালেকটিভ আপনার থেকে শুনলাম, এখন ভেতরে যাব, সবাই আছেন, আলোচনা করে পরের বার যখন বলবো ডেফিনেটলি এটা নিয়ে কমেন্ট করব। এখন আমি কালকে দেখছিলাম বা শুনছিলাম একজন প্রকাশক ইতিমধ্যেই বলেছেন যে এটা ঠিক নয়। মানে যেহেতু ওনার অসংখ্য বই আছে, উনি মাল্টিলিঙ্গুয়াল ট্যালেন্ট, বিভিন্ন ভাষায় বই লিখেছেন, তো বিভিন্ন প্রকাশক বই পাবলিশ করেছেন। আমি গতকাল আমার চোখে পড়েছে, মানে প্রকাশক বলেছেন না এটা একদমই ঠিক নয়। তাহলে এটাও একটা প্যাথোলজিক্যাল লাই। মানে কখন কি বলছেন, কেউ যদি প্রচুর মিথ্যে কথা বলেন তাহলে খেয়াল থাকে না কখন কি বলছেন। তো উনি বলছেন যে উনি রয়্যালটি পাচ্ছেন না, প্রকাশক বলছে উনি রয়্যালটি পাচ্ছেন। তাহলে যে প্রকাশক বলছেন উনি রয়্যালটি পাচ্ছেন, তিনিও দায়িত্ব নিয়ে বলছেন। স্বাভাবিকভাবে বিষয়টি সামনে আসা দরকার। আর নতুন যেন কোনো ছবি টবি থাকে আর কি, আমি জানি না, এখন অবশ্য ছবি কেনার লোকের অভাব। এমনি আমাকে ওই কাগের ঠ্যাং বগের ঠ্যাং গিফট করলে আমি আমার বাড়িতে টাঙাবো না। তো সেই ছবি 1 কোটি টাকা 2 কোটি টাকায় বিক্রি হয়েছে, যারা কিনেছিলেন ছবি, নতুন করে ছবি এঁকেও মানে ছবি কিছু থাকলে, আঁকা ছবি থাকলে সেই ছবির একটা হতে পারে, অকশন হতে পারে, সেই অকশনে ছবি বিক্রি করেই তো কোটি কোটি টাকা। কিন্তু রয়্যালটির ক্ষেত্রে আমি বলছি, অলরেডি কাল আমি এটা দেখেছি, একজন প্রকাশক বলেছেন যে না এটা ঠিক নয়। সেই প্রকাশক বলেননি উনি মিথ্যে বলছেন, আমি মানে আমার অভিজ্ঞতা হচ্ছে, হ্যাঁ অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ ছিল না, সেই স্পেস ছিল না, আমার সে সাহসও ছিল না। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছেন না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। সরকারি তথ্যে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডলে 2024-25 অর্থবর্ষে তার 500 কোটি টাকা তার টার্নওভার ছিল তার কোম্পানির, 25-26-এ সেটা 400 কোটি টাকা। মানে এত টাকার কাজ কিভাবে সম্ভব? নাকি কোনো না না, কেন সম্ভব নয় কেন? চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে চাকরটা, সে হচ্ছে, আপনারা তো জানেন যে সে তো পাবলিক ডোমেনে চলে এসেছে, যে বলছে যে এই লাফালাফি করো না, টুলুর বিরুদ্ধে বেশি লাফালাফি করো না। তাহলে ক্যামাক স্ট্রিটের বরাভয়ে যিনি আছেন, আর ক্যামাক স্ট্রিট যার বরাভয়ে আছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তো স্বাভাবিকভাবে টুলু মণ্ডল, আমি আবার বলেছি দেখুন, টুলু মণ্ডল একটা নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। পাহাড় কিনে ফেলেছে, কিছুই করে না, সমাজ সেবা করে, একটা পাহাড় কিনে নিয়েছে, এই নেক্সাসের পার্ট। এই যে
চার্টার্ড মাফিয়ার যে নেক্সাস, সেই নেক্সাসের একজন অংশ সে একটা গোটা পাহাড় কিনে নিয়েছে উত্তরবঙ্গে, মানে লিজ নিয়েছে, ওই কেনাই হলো আর কি। 99 বছর, 199 বছর কিছুই করে না, শুধু সমাজসেবী আর কি। আর বিধান ধরুন, মানে আমরা কত ভাতা পাই এগুলো তো ক্লিয়ার, একজন এমপি কত পান, একজন এমএলএ কত পান, এগুলো সবটাই তো পাবলিক ডোমেনে রয়েছে। বা একজন কাউন্সিলর কত পান সেটাও পাবলিক ডোমেন। এখন কোনো কাউন্সিলর বা মেয়র ইন কাউন্সিল যদি পাহাড় কিনে বসেন, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি হবে, তো নানান জায়গায় টুলু মণ্ডলের নানান রকম নাম, আর গোটাটাই তো কন্ট্রোলড বাই চার্টার্ড মাফিয়া, তার ম্যান ফ্রাইডেরা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এখন হাইকোর্টের একটা অর্ডার হয়েছে, এখন অপেক্ষা করা যাক যে 10 দিনের মধ্যে, তার মধ্যে বোধহয় 2 দিন, আজকে নিয়ে 2 দিন হচ্ছে, 8 দিনের মধ্যে, আর বাকি 8 দিনের মধ্যে তিনি এসে হাজিরা দেন কিনা। দেখুন, সরকারি খাস জমি বিক্রি হয়ে গেছে নাকি 250 কোটি টাকায় প্লট করে। তো টিকিটের জন্য আমার এখানে এই বিধানসভায় অনেকে ছিলেন, একটা কাপেল এসেছিলেন অভিযোগ নিয়ে যে তারা টিকিটের জন্য 1.5 কোটি টাকা দিয়েছেন। এখন আমি তো টাকা উদ্ধার করে দিতে পারবো না, আমি পরামর্শ দিলাম এফআইআর করার জন্য। একজন এমএলএ, মানে জিততে পারেননি, এমএলএ ক্যান্ডিডেট, তিনি বলছেন আমি টাকা ফেরত দিতে পারছি না, টাকা তো সুমিত রায় নিয়ে নিয়েছে, সেই জন্য আমি টাকা ফেরত দিতে পারছি না। জেলা ছেড়ে কলকাতায় এসে রয়েছেন, জেলায় গেলে লোকে টাকা চাইছে। তার মানে যারা টিকিট পেয়েছেন এরম অনেকে, বা টিকিট পাননি, তো তাতে আর টুলু মণ্ডলকে প্রোটেক্ট করার জন্য তিনি তো ধমকাচ্ছেন একজন ঠিকাদারকে, যে লাফালাফি করো না টুলুর বিরুদ্ধে। তো এটার মধ্যে তো অস্বাভাবিকতা কিছু নেই, এটা একটা গোটা সিস্টেমের পার্ট। একটা সিস্টেম অপারেট করেছে, সেই সিস্টেমে রাজনীতিবিদ, সেই সিস্টেমে আমলা, সেই সিস্টেমে পুলিশ, প্রাক্তন সাংবাদিক, মানে সো কল্ড সমাজকর্মী সবাই ছিলেন। আতশ কাচের তলায় আসুক, ভালো করে তদন্ত হোক। এই তো শুনছি এখন এরকম এই নেক্সাসের মধ্যে অনেকেই, তারা আবার নাকি কলকাতায় নেই, পশ্চিমবঙ্গেও নেই, ভারতবর্ষেও নেই। আমি বললাম প্রেস কনফারেন্সটা কি ভুল টাইমে করা হয়ে গেল, এই যদি আর না ফেরে? মানে এই আশঙ্কা এখন হচ্ছে অনেককে নিয়ে, অনেকেই নাই ফিরতে পারেন। মানে এতই তাদের, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ আছে, আপনি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা সেখানে ইনভেস্ট করলে, মানে এদের তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই, কিন্তু যদি নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ইনভেস্ট করে, তাহলে সঙ্গে সঙ্গেই হচ্ছে সিটিজেনশিপ পেয়ে যাবে। তো এটা মানে খুব বৃহৎ আকারের ব্যাপার, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা একটা ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেখানে হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হওয়ার ফলেই এই নানান ধরনের ঘটনা সামনে আসছে, আরো আসবে, এবং যারা দায়ী সবাইকে, এভরিবডি মাস্ট বি বুকড। যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ ছিল না, তারা কোনোভাবে যেন, মানে আমাদের যে এমএলএ জমি বিক্রি করে মামলার খরচ যোগাচ্ছেন, তিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ নন। আমাদের যে এমএলএ কে ট্রেনে দেখলে, লোকাল ট্রেনে লোকে জায়গা ছেড়ে দেয়, তিনি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অংশ নন। তো স্বাভাবিকভাবে এই গুটি কয়েক লোক অভয়ারণ্যে বিচারণ করা, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের যে নেক্সাস, প্রাক্তন সাংবাদিক শুনছি এখন আম্বানি আদানি কোথায় একটা ঢুকে পড়েছেন, চাকরি করছেন, কালকেই আমার কাছে খবর এসেছে। মানে কেউ তাকে খুঁজে পাচ্ছে না, পুরনো কানেকশন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কানেকশন দিয়ে আদানিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, আদানির অফিসে চাকরি করতে শুরু করেছেন। তো সব জানাতে হবে, এদের ডেকে, মানে এদের আতশ কাচের তলায় ফেলতে হবে, এদের ইন্টারোগেট করতে হবে, আরো অনেক তথ্য বেরিয়ে আসবে। মানে খুব দুঃখজনক হলেও সত্যি আর কি। মানে ধরুন যে কোটারি আর কি, কোটারির কে হেলিকপ্টারে উঠতে পারবেন, মানে যিনি পারলেন আর বাকি 3জন যে কোটারির হেলিকপ্টারে উঠতে পারলেন না, তাদের বেদনাও তো দেখেছি চোখে, যে ও উঠে গেল, আমরা উঠতে পারলাম না। তো স্বাভাবিকভাবে একটা নেক্সাস তৈরি হয়েছিল। নেক্সাসে শুধু মানে টুলু মণ্ডল একটা নাম, বিভিন্ন রকম নাম আছে, সব নাম সামনে আসুক, সবাই আতশ কাচের তলায় আসুক, পূর্ণাঙ্গ তদন্ত হোক, সবটা ক্লিয়ার হয়ে যাবে। রুটিন সব জায়গায় নিশ্চয় হওয়া দরকার, মানে যেখানে যেখানে, মানে where there is a smoke there will be a fire, there was a fire. Where there is a smoke, a fire definitely has to be there.
যেহেতু আর্সেনিক এবং ফ্লোরাইড যুক্ত এলাকাতে পুরো টেক্সটাইল ছাড়া বাড়ি বাড়ি জল দিয়ে দেওয়া হয়েছে এবং তাতে প্রচুর মানুষের শরীরের ক্ষতি হয়েছে। এবং হচ্ছে সিএজি রিপোর্টটা যেমন পয়েন্ট আউট করা হয়েছে, একই সাথে উল্লেখ হয়েছে যে প্রচুর পরিমাণে ল্যাব বানানো হয়েছে যেগুলোর কোনো অনুমোদন নেই। ওই ওভারের ট্যাঙ্ক বানানো হয়েছে যেগুলো ধুয়ে বোঝা যায়, কারণ স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষায় নেই। দেখুন, আমি একটা কথা বলি, আমি একটা প্রতিনিধি দলে জলসম্পদ ভবনে জলসম্পদ যিনি মন্ত্রী, একটা ডেলিগেশন গেছিল, আমিও সেই ডেলিগেশনের পার্ট ছিলাম। আমি সেইখানে বসে এটা বুঝছিলাম যে ওখানে কোনো কথা না বলাই ভালো, কেননা এরকম শোনা যাচ্ছিল যে কোনো হিসেব আপনারা দিতে পারছেন না, কোনো অডিট নেই, যে জায়গায় দাবি করছেন এগুলো হয়েছে আমাদের টিম গিয়ে দেখছে, আপনি দাবি করছেন এখানে হচ্ছে ওই যে ল্যাব বললেন, ল্যাব রয়েছে, এখানে প্লান্ট রয়েছে, দেখা যাচ্ছে সেখানে সিনেমা হল রয়েছে। তো স্বাভাবিকভাবে আমি বলছি তো যে চার্টার্ড মাফিয়ার যে একটা কোর টিম, পিএইচই এবং পিডব্লিউডির প্রাক্তন মন্ত্রী সেই কোর টিমের ইনসেপারেবল পার্ট ছিলেন। রাজ্যের বিভিন্ন ফেরুল নিয়ে যাওয়া হয়েছে, 10 টাকার জিনিস 400 টাকায় কেনা হচ্ছে। তো হোয়াইট পেপার বেরোবার অপেক্ষায় আমরাও আছি। তো এই যে মানে প্রাক্তন পিএইচই এবং প্রাক্তন পিডব্লিউডি মন্ত্রী একই ব্যক্তি, তার যে প্রভাব, তার যে প্রতিপত্তি, একটু ওয়েট করুন। গত রবিবার উলুবেড়িয়ায় ইটভাটার নানান বিষয়, ইটভাটা দখলের বিষয়গুলো সামনে এসেছে, যারা নিয়ে এসেছিলেন কমপ্লেন করতে বলেছি। যত দিন যাবে এই গোটা নেক্সাসটা উন্মুক্ত হবে। ওই যে বলছি যে এই গোটা টিমে শুধু টুলুমণ্ডল নেই, রাজনীতিবিদরা আছেন, আমলারা আছেন, কিছু পুলিশ আছেন, প্রাক্তন এখন আর তারা কেউ সাংবাদিক নন, প্রাক্তন সাংবাদিকরা আছেন, কিছু বর্তমান সাংবাদিকও আছেন। স্বাভাবিকভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ, টু বি কন্টিনিউড। সিএজি রিপোর্টও দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্টগুলোর সাথে ঝড়ের কোনো সংযোগের দরকারই নেই, সেখান থেকে ফান্ড। আমি তো বললাম যে আমফানের, আপনাদের বলেছিলাম যে আমফানের যে রিপোর্ট, সাংঘাতিক ব্যাপার হচ্ছে, আমি যতটুকু বলছি আপনাদের বার করে নি, তো যতটুকু এটা দিস ইজ ম্যাসিভ অ্যাকচুয়ালি। ধরুন মানে সেন্ট্রাল মানে আমি যদি পড়ে শোনাই একটু অংশ, পড়ে শোনালে দেখা যাবে, আমি পড়ছি, রিপোর্ট থেকেই পড়ছি, আমি আর ওগুলো পড়ছি না, দ্য সুপার সাইক্লোনিক স্টর্ম আমফান মেড ল্যান্ডফল, ওগুলো আর পড়ছি না। যেটা পড়ছি, দ্য অ্যাসেসমেন্ট অফ ড্যামেজেস বাই জিওডব্লিউবি, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফর ক্লেমিং সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স was exaggerated and unrealistically high, and it was not supported by proper evidences of actual damages. The damage assessed by the DMCD department could not be verified in audit in absence of a single district-wise damage assessment report. তার থেকেও ভয়ানক হচ্ছে, ধরুন 20,000 টাকা, এই যে 20,000 টাকা দেওয়ার কথা, যে 15,000 টাকা দেওয়া হলো না, 5,000 টাকা দেওয়া হলো, কে সিদ্ধান্ত নিলেন, কার সঙ্গে আলোচনা করা হলো? দিল্লি থেকে তো 20,000 টাকা এলো, তাহলে 20,000 টাকা আপনি দিলেন না, না দিয়ে 5,000 টাকা দিলেন, 15,000 টাকা কোথায় গেল? দিল্লি তো দিয়ে দিয়েছে 20,000 টাকা। তার থেকেও বড় ব্যাপার, আমি আবার পড়ছি, দেয়ার ওয়াজ মিসম্যাচ বিটুইন দ্য অ্যাকাউন্ট নাম্বারস মেনশনড ইন দ্য বেনিফিশিয়ারি লিস্টস and those found in the vouchers bank scrolls of successful transactions. প্রথম নামটা অবশ্যই এক্সপেক্টেড, সাউথ 24 পরগনাস, নদিয়া, পশ্চিম মেদিনীপুর অ্যান্ড পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। সাচ ডিসক্রিপেন্সি, মানে ব্যাংকের ভাউচার, ব্যাংকের কাছে, প্রধানত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তার যে ভাউচার আর তালিকা আছে, আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে তালিকা পাঠিয়েছিলেন, মিলছে না। এবার না মেলার সংখ্যা কতজনেরটা মিলছে না? 1,44,175 cases. Such discrepancy was found in 1,44,175 cases. তো এটা তো টিপ অফ দি আইসবার্গ, এটা হিমশৈলের চূড়া মাত্র। এখন এই টাকাই জন হপকিন্সে ব্যবহার হবে কিনা তো প্রমাণ করতে হবে। সাধারণ লোক যায় নাকি জন হপকিন্সে, বাল্টিমোরে, মেরিল্যান্ডে চোখের চিকিৎসা করাতে? আবার ওখানে ছাড়া কোথাও যাব না, ওখানেই যেতে দিতে হবে। মানে আজব দাবি আর কি। মানে ছোটবেলায় হতো, আমি তো কলোনিতে বড় হয়েছি, আমাদের সেসব মাঠ এখনো আছে,
দুদিকে দুটো ফুটবল টিমের খেলা হচ্ছে, কেউ একটা গিয়ে নিজেদের গোলটাকে দুটো চটি দিয়ে গোল পোস্ট করা আছে, হাওয়াই চটি, তো সে একটা হাওয়াই চটি একটু ছোট করে দিল কারুর অলক্ষ্যে, আবার উল্টো দিকে গিয়ে ওদের হাওয়াই চটিটা একটু বড় করে দিল। সেই রকম, অবশ্য এরকম পাড়ায় ফুটবল টুটবল খেলেছে বলে মনে হয় না। তো এনিহাউ, এর আজব ব্যাপার, উনি ভুলে যাচ্ছেন যে এখন আর মানে গোটা পশ্চিমবঙ্গটা এখন আর পিসির অভয়ারণ্য নয়। পিসির অভয়ারণ্যটা আপাতত 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনটা।